হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি তাইওয়ানিজ বিএল সিরিজ আননোন দ্য সিরিজের এপিসোড 7। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সকাল হয় এবং কিয়ান সে ওপর থেকে নিচে নেমে আসে। সে ফ্রিজটা খোলে, এরপর সেখানে একটা চিরকুট দেখতে পায় যেটা ইওয়ান তার জন্য লিখে গিয়েছিল যে, কিয়ান, তুমি বাহিরের খাবার খাবে না, আমি তোমার জন্য খাবার বানিয়ে রেখে গেছি। আমি যখন থাকবো না তখন তুমি এই খাবারগুলো খাবে এবং হেড এসি হলে তুমি যখন তখন এই পিল নেবে না। আমি যখন দূরে থাকবো তখন অবশ্যই নিয়মিত খাবার খাবে এবং নিজের যত্ন নেবে। এরপর সে ওটা আবারও লাগিয়ে রাখে ফ্রিজের সাথে এবং সে দেখতে পায় পুরো ফ্রিজ ভর্তি খাবার বানানো। এবং সে প্রথমে একটা খাবারের কৌটা ধরে আবার সেটা রেখে দেয় এবং দেখা যায় যে সে কফির বাড়াটা নিয়ে ওখান থেকে চলে যায়। কিয়ান যখন কফি খাচ্ছিল তখনই তার চোখে পড়ে একটা ফাইলের দিকে। সে টেবিলের কাছে এগিয়ে যায় এবং ফাইলটা উঠিয়ে দেখতে পায় সেখানে একটা চিরকুট লেখা যে, কিয়ান, আমি এসব ডকুমেন্টস তোমার কাছে রেখে গেলাম। সেটা একটা ইন্স্যুরেন্সের একটা ফাইল ছিল। তারপর দেখা যায় সে সেটা নিয়ে উপরে চলে যায় এবং সে ইওয়ানের রুমের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার রুমের দরজাটা খোলা। সে আস্তে করে ওই রুমের দরজাটা আটকিয়ে দেয়। এরপর আমরা নিউ ইয়র্কে ইওয়ানের কাহিনী দেখতে পাই, যেখানে দেখা যায় যে সে ভিডিও কলে তার প্রফেসরের সাথে একটা প্রেজেন্টেশনের কাজ করে এবং সেটা শেষ করে সে তার ড্রয়ারটা খোলে এবং সেখান থেকে তার ভাইয়ের দেওয়া সেই ব্রেসলেটটা বের করে এবং সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সানপ্যাক, কিয়ান আর লিলি একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করছিল। সেখানে তারা তিনজনে ড্রিঙ্কস করে। কিয়ান একটু বেশি ড্রিঙ্কস করে। তখন লিলি বলে যে, তুমি বন্ধ করো এসব খাওয়া, তুমি কিছুই খাওনি, কিছুটা খাবার খেয়ে নাও। তখন দেখা যায় যে কিয়ান কিছুই বলে না এবং তখন সানপ্যাং বলে যে, চলো আমরা নাইট মার্কেটে যাই, কিন্তু কিয়ান না করে দেয়। লিলি তখন বলে যে, কেন? আমি তো বছরে একবারই আসি, এই হলিডে শেষ হলে আমাকে আবার ডর্মে ফিরে যেতে হবে। তখন দেখা যায় সানপ্যাং বলে যে, ঠিকই তো বলেছে, কিন্তু দেখা যায় যে কিয়ান তাতেও রাজি হয় না। সে সানপ্যাংকে বলে যে, তুমি লিলির সাথে যাও। সানপ্যাং তখন লিলিকে বলে যে, আচ্ছা ঠিক আছে লিলি, তুমি কি তোমার কোটটা নিয়ে আসো। কথা বলার পর কিয়ান লিলিকে বলে যে, তুমি আমার জন্য কিছুটা সুইট পটেটো বল নিয়ে এসো, আমরা যেখান থেকে আনতাম সেখান থেকেই। তখন দেখা যায় লিলি একটু আপসেট থাকলেও সে বলে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজনেই যাব। কথা বলে সে তার কোটটা আনতে ওপরের দিকে চলে যায়। লিলি ওপরে চলে যেতেই সানপ্যাং তাকায় কিয়েনের দিকে এবং বলে যে, তোমার কি তোমার বোনের ওপরে কোনো দায়িত্ব নেই? এরপর সানপ্যাং বিরক্ত হয়ে আবারও বলে যে, তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন? তোমার উচিত ছিল তাকে এখানে রেখে দেওয়া। তখনই দেখা যায় যে সে আরো কিছু বলতে নেয়, কিন্তু তখনই সেখানে লিলি চলে আসে এবং পরিবেশ একটু থমথমে দেখে লিলি জিজ্ঞাসা করে যে, কি হয়েছে? তখন দেখা যায় যে সানপ্যাং উঠে দাঁড়ায় এবং বলে, চলো চলো আমরা যাই। তখন লিলি কিয়েনের দিকে আবারও তাকায় এবং বলে যে, কিয়ান, তুমি কি শিওর যে তুমি আমাদের সাথে যাবে না? তখন কেন বলে যে, হ্যাঁ। লিলি তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বেশি ড্রিঙ্কস করো না। এই কথা বলার পর দেখা যায় সানপ্যাং ওকে ধরে ওখান থেকে নিয়ে যায় এবং কিয়ান ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এরপর সে একা একা আবার ড্রিঙ্কস করতে থাকে। তখন তাদের বাসার ল্যান্ডলাইনের যে ফোনটা সেটা বেজে ওঠে। দেখা যায় কিয়ান সে টলতে টলতে সেখানে যায় এবং সোফার উপর ভর দিয়ে ফোনটা পিক করতে নেয়, কিন্তু তখনই সেটা সামলাতে না পেরে নিচে পড়ে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই দেখা যায় যে ওদিক থেকে ইউয়ান তাকে হ্যালো হ্যালো বলে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে সে ফোনটা কেটে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ইউয়ান সে লিলিকে কল করে আর বলে যে, লিলি, আমি শুনলাম। তখনই সানপেং এর ভয়েস পেয়ে বলে যে, সানপেং, তুমি কেন সবসময় লিলির ফোনটা পিক করো? তখন দেখা যায় সানপেং ওর ফোন পেয়ে বাসায় চলে আসে এবং ভেতরে ঢুকে সে ওই অবস্থায় দেখতে পায় কিয়ানকে। কিন্তু ইওনের কাছে সে সেটা চেপে যায় এবং বলে যে, সব ঠিক আছে ইওয়ান, তোমার ভাই জাস্ট একটু ড্রাঙ্ক, এই আর কি। তুমি এখন রাখো, আমি আবার পরে তোমাকে কল করব। এই কথা বলে সানফাং ফোন রেখে দেয়। আর এদিকে দেখা যায় ফোন রাখার পর কিয়ান কষ্টে নিজের মাথার চুল টানা শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই যে সানফ্যাং সে কিয়ানকে উঠিয়ে সে সোফার উপরে বসায় এবং দেখা যায় যে বসানোর পর সে নিজেও একটা সোফার উপরে বসে। কিয়ান সানফ্যাংকে জিজ্ঞাসা করে যে, লিলি কোথায়? সানফ্যাং তখন বলে যে সে এখন নাইট মার্কেটে। তখন কিয়ান আবার বলে যে, তুমি কেন তাকে রেখে এখানে চলে এসেছো? তখন সানফাং বলে যে, ইওন কল করেছিল, আমি যদি কলটা পিক না করতাম তাহলে আমি এসব সম্পর্কে তো জানতেই পারতাম না। তুমি কি পাগল হয়ে গেছো, নাকি তোমার মাথা ব্যথাটা বেড়েছে? তখন দেখা যায় কিয়ান মাথা চাপতে থাকে এবং বলে যে, আমি ঠিক আছি। তখন দেখা যায় সানফাং আবার বলে যে, তুমি অ্যাডাল্ট হয়েছো, নিজের যত্ন তো নিতে পারো, তাই না? তখন দেখা যায় সারা বলে যে, এটা একদমই ঠিক না। দেখো, আমার তাদেরকে এসব কথা বলতে হবে, তাদের জানা উচিত তোমার অবস্থা সম্পর্কে। এই কথা বলেই সে কল করতে নেয় ওদেরকে, কিন্তু কিয়ান বাধা দেয় এবং বলছে, প্লিজ তুমি তাদেরকে বলো না। তখন দেখা যায় সানফাং বলেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিজেকে সামলাও, দেখো তুমি কি অবস্থায় আছো। এটা যদি জানতে পারি ইওয়ান, তাহলে কি করে সে বিদেশে বসে লেখাপড়ায় মন বসাবে। কিয়ান তখন সোফার সাথে মাথাটা হেলে দিয়ে বলে যে, আমি তাকে খুব ভালোভাবে চিনিস, তুমি যদি তাকে বলো আমার কথা তাহলে সে ইমিডিয়েটলি সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসবে এবং আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। তুমি কি বুঝতে পেরেছো? তখন দেখা যায় যে সানপ্যাং অনেক বেশি ইরিটেটেড হয়, তার ফোনটা সে টেবিলের উপর রেখে দেয়। এরপরে সানপ্যাং কিয়ানের দিকে তাকায় এবং বলে যে, কিয়ান, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমিও কি ইয়ানকে পছন্দ করো?
এই কথা শোনার পর দেখা যায় যে কিয়ান কিছু বলে না। সে ওখান থেকে উঠে চলে যেতে নেয়। তখনই সানফ্যাং তাকে ধরে বসে এবং বলে যে, "কি করছো তুমি? কোথায় যাচ্ছ?" তখন কিয়ান বলে যে, "আমি টেবিলটা পরিষ্কার করতে যাচ্ছি।" তখন দেখা যায় সানফ্যাং বলে যে, "একদমই দরকার নেই। তুমি উপরে যাও, আমি এটা দেখে নিচ্ছি। আমি সব হ্যান্ডেল করে নেব।" এই কথা বলার পর দেখা যায় সানফ্যাং ওকে ধরে, ধরে সিঁড়ির কাছে নিয়ে যায় এবং বলে যে, "তুমি উপরে গিয়ে রেস্ট নাও, আমি বাকিটা দেখে নেব।" তখন কিয়ান বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছি। তুমি যাও এবং লিলিকে নিয়ে আসো।" তখন সানফ্যাং বলে যে, "তুমি কি ঠিক আছো? তুমি কি একা সামলাতে পারবে?" তখন কিয়ান বলে যে, "হ্যাঁ, আমি ঠিক আছি।" এই কথা বলার পর সে উপরে চলে যেতে নেয়। সানফ্যাং তখন বলে যে, "তুমি কিন্তু একদমই নিচে আসবে না, ঠিক আছে?" তখন কিয়ান বলে যে, "আচ্ছা ঠিক আছে।" এবার দেখা যায় সানফ্যাং ওখান থেকে চলে যায়। সকাল হয়, কিয়ানের ঘুম ভাঙে। সে ফোনটা হাতে নেয় এবং সময় দেখতে গিয়ে সেখানে দেখতে পায় যে ইওয়ানের অনেকগুলো কল আর মেসেজ এবং সেখানে লেখা যে, "কিয়ান, তোমাকে ছেড়ে আসার পরই আমি বুঝতে পেরেছি যে হৃদয় ভাঙার কষ্টটা কতটা এবং প্যারানয়া, অ্যাংজাইটি আর জেলাসি একটা মানুষকে কতটা চেঞ্জ করে দিতে পারে এবং এই ব্যথাগুলো আস্তে, আস্তে কী করে ভুলে যেতে হয়। কিছু চাওয়ার যে অপূর্ণতা সেটা আস্তে, আস্তে করে মিলিয়ে যেতে থাকে। কিন্তু এটা ব্যাপার না। তুমি যদি এতে হ্যাপি থাকো তাহলেই সেটা ম্যাটার। নিজের প্রতি যত্ন নিও এবং একটু সহনশীল হয়েও।" এরপর দেখার পর সে ফোনটা রেখে দেয় এবং নিজের মাথা চেপে ধরে। এরপর দেখা যায় যে সে ইয়ানের রুমের ভেতর ঢোকে এবং তার রুমটা পরিষ্কার করে। তখনই সেই চিরকুটটা সে খুঁজে পায় যেটা ইওয়ান তার জন্য রেখে গিয়েছিল। কিয়ান চিঠিটা হাতে নিয়ে বেডের ওপর বসে পড়ে এবং সেটা খুলে পড়া শুরু করে। সেখানে লেখা থাকে যে সকলেই কোনো না কোনো জায়গায় এসে গুড বাই বলে এবং এটা শুধু সময়ের ব্যাপার। সে আরও লেখে যে, "কিন্তু আমি ভয় পাচ্ছি যে যদি কোনো কিছু হয়ে যায় এবং তুমি যদি জানতে না পারো যে আমার কি হয়েছে এবং আমি তোমাকে কতটা ভালোবাসি, সো কিয়ান, আমাকে তুমি এতটাও দূরে ঠেলে দিও না এবং বেশি সময়ের জন্য, যাতে করে আমি তোমার ভয়েস বা তোমার চেহারাটা আস্তে, আস্তে করে ভুলে যাই।" চিঠিটা লিখতে, লিখতেই ইওয়ান বারবার চেষ্টা করে কিয়ানের সাথে যোগাযোগ করার। কিন্তু সে কিছুতেই তার সাথে যোগাযোগ করতে পারে না। এরপর সে আরও লেখে যে এমন একটা সময় আসতে পারে হয়তো আমরা কখনোই মিলিত হব না। কিন্তু তখনও আমি তোমাকেই খুঁজবো এবং তোমাকে খুঁজে আমি শেষ বিদায়টুকু নিয়ে আসবো এবং তখন আমি অবশ্যই কনফেস করব তোমার কাছে আমার ভালোবাসার কথা। হয়তো সেটাই আমাদের শুরু বা সেটাই আমাদের শেষ হবে। এরপরে আমরা দেখতে পাই কিয়ান শনের সাথে তাদের সেই পূর্বের রেস্টুরেন্টে খাবার খায়। তখন ওই লোকটা খাবার দিয়ে যায় এবং বলে যে, "তোমার ভাইকে তো অনেকদিন ধরেই দেখছি না।" তখন কিয়ান বলে যে সে বিদেশে লেখাপড়া করছে। তখন শন বলে যে, "বিদেশে লেখাপড়া করছে?" এরপর সে বলে যে, "আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে। কেন তুমি হঠাৎ করে তাকে বিদেশে পাঠালে? যাই হোক, তুমি তোমার খাবার-দাবার ঠিক সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? নাহলে আবার তোমার ভাই আমাকেই দোষারোপ করবে যে তার ভাইয়ের ঠিকঠাক মতো আমি যত্ন নেইনি।" শন কিয়ানকে আবারও বলে যে, "আমি তোমাকে একটা সিক্রেট বলি। আমার ওয়াইফ যখন আমাকে ছেড়ে চলে গেছিল, তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার কখনোই মনেই হয়নি যে আমি আবার উঠে দাঁড়াতে পারবো। আমি এতটাই স্যাড ছিলাম যে আমি একজন সাধু হতে চেয়েছিলাম। এজন্য আমি টেম্পলে গিয়েছিলাম এবং আমার মাথার চুল সব ফেলে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, ১ মাসও যেতে পারেনি ওখানের যে মন্ক ছিল সে আমাকে ওখান থেকে বের করে দিয়েছে। সে আমাকে বলেছে যে, 'তোমার ভেতরে এখনো লোভ লালসা আছে। তুমি পার্থিব যে মায়া সেটা কাটিয়ে উঠতে পারোনি।' এইজন্য ১ মাসের আগেই সে আমাকে ওখান থেকে বের করে দিয়েছিল। তারপর একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সে তার ভাই-বোনের দায়িত্ব নিয়েছিল এবং সে অনেক কঠোর পরিশ্রম করছিল এবং সেই আমাকে সাহায্য করেছে আমাকে উঠে দাঁড়াতে এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে। সে ইয়ং এজেই অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়েছিল এবং তাকে দেখেই আমি ভাবলাম যে জীবন এতটাও কঠিন না, আমরাই সেটাকে কঠিন করে তুলি।" এই কথা বলার পর দেখা যায় যে কিয়ান একটু হাসে। তখনই ওই রেস্টুরেন্টের মালিক আসে এবং বলে যে, "আচ্ছা, সে যে লোকটার কথা বলছে সে কে?" তখন শন একটু হাসে এবং বলে যে, "আমিও ভাবছি যে সেই লোকটা কে?" এরপর আমরা দেখতে পাই যে কিয়ান সে নিয়মিত ইওয়ানের রুমে আসে এবং ওর রুমের দেখাশোনা করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং ধুলাবালি পড়লে সেটাও ঝেড়ে মুছে ঠিক করে রাখে। একবার দেখে যে ওর বাল্বটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা সে চেঞ্জ করে দেয়। ওদিকে আমরা দেখতে পাই যে ইওয়ান সে তার ভাইকে মিস করতে থাকে। তার হাতে যে ব্রেসলেটটা থাকে সেটা তার ভাইয়েরই দেওয়া থাকে। এরপর আবার আমরা দেখতে পাই যে কিয়ান ওর রুমের পরিচর্যা করছিল এবং ওর রুম ঝেড়ে মুছে একদম ঠিক করে রাখছিল। এরপর একদিন রাতে কিয়ান তার অফিস থেকে বাসায় ফেরে। দরজা খুলে সে ভেতরে ঢোকে। এরপর সে সামনে তাকিয়ে ইওয়ান আর লিলির করা খুনসুটিগুলো চোখের সামনে দেখতে পায়। ওদের ঝগড়া, আনন্দ সবকিছুই তার চোখের সামনে ভেসে ওঠে। এরপর সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেয়, কিন্তু উঠতে গিয়েও আবার থেমে যায়। এরপর সে নিচে নেমে আসে এবং সে অলটার কাছে যায় যেখানে ইওয়ানের হাইট লেখা ছিল। সে সেগুলো হাত বুলোয়। এরপর দেখা যায় যে সে সিঁড়িতে গিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সে ফোনটা বের করে দেখতে পায় যে ইওয়ান তাকে মেসেজ দিয়েছে। সে বলছে, "লিলি বলেছে তুমি নাকি এখনো অনেক রাত করে কাজ করছো?"
হ্যাপি বার্থডে এবং হ্যাপি নিউ ইয়ার দুটোই একসাথে সে উইশ করে। এরপরে কিয়ান তার হোম স্ক্রিনে ফিরে আসে এবং সে ডায়াল থেকে ইওয়ানের নাম্বারটায় কল করে এবং সে প্রথমে একটু হেজিটেশন করে যে কি করবে, কিন্তু তখনই দেখতে পায় যে ইওয়ান তার ফোনটা পিক করেছে। সে কানের কাছে নেয়, দেখা যায় ওপাশে ইওয়ান অনেক বেশি খুশি হয়ে যায় কিয়ানের নাম্বার দেখে এবং বলে যে কিয়ান হ্যাপি বার্থডে। তখনই দেখা যায় যে কিয়ান তার হাত ঘড়িটা দেখে এবং সে বলে যে থ্যাংক ইউ। এরপরে কিয়ান জিজ্ঞাসা করে ইওয়ানকে যে তোমার দিনকাল কেমন যাচ্ছে। ইওয়ান তখন বলে যে বেশ ভালো। এরপর সে বলে যে এখানে আমি নতুন করে রিসার্চ শুরু করেছি এবং আমার নিজস্ব একটা টিম আছে। তখন কিয়ান বলে যে হ্যাঁ, আমার মনে পড়েছে, তুমি মেসেজে সেটা আমাকে বলেছিলে। তখন ইওয়ান ওকে আর জিজ্ঞাসা করে যে বাসার সবার কি অবস্থা, লিলির কি অবস্থা এবং তোমার যে অফিস সেটা কিরকম চলছে। কিয়ান বলে যে সবকিছুই ঠিক আছে এবং লিলিও অনেক ভালো করছে, তো ওর অনেক ভালো আছে। ইওয়ান কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, ভেবে পায় না যে ঠিক কি বলবে। কিয়ান সেটা বুঝতে পেরে ওকে জিজ্ঞাসা করে যে আর কি কিছু বলবে। তখন দেখা যায় ইওয়ান কিছুই ভেবে পায় না এবং বলে যে না। তখন কিয়ান বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি। এই কথা বলে সে ফোনটা রেখে দেয় এবং দেখা যায় যে ইওয়ান একটু আপসেট হয়, কারণ সে তার মনের কথাটাই তাকে বলতে পারেনি। এরপর আমরা দেখতে পাই যে কিয়ান সে ধীরে ধীরে ইওয়ানের রুমে যায় এবং সে তার বেডে গিয়ে বসে। এরপর সে বেডের সাথে হেলান দিয়ে বসে এবং সে ফোনটা বের করে ইওয়ানকে একটা টেক্সট করে। ওদিকে আমরা দেখতে পাই যে ইওয়ানও কিয়ানকে মিস করছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে এবং সে দেখতে পায় যে কিয়ান তাকে মেসেজ করেছে। সে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নেয়। সেখানে লেখা থাকে যে তুমি যদি বাড়িকে মিস করো তাহলে চলে আসো। এই মেসেজ দেখে ইওয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিলি বাসায় ফেরে এবং সে বাসায় ফিরেই দেখতে পায় যে টেবিলের ওপর একটা ম্যাগাজিন যেখানে তার ছবি রয়েছে। সে চারপাশে তাকায় এবং বলে যে চারপাশটা বেশ গুছানোই মনে হচ্ছে। এরপর সে ওই ম্যাগাজিনটা দেখে ওখানে যায় এবং বলে যে আমি তো ভাবতাম যে কিয়ান শুধু ইওনেরই পরোয়া করে, আমার এত কেয়ার করে সেটাও তো আমি জানতাম না। লিলি খুশি হয়ে যায়। তখনই তার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা নেয় এবং দেখতে পায় যে কিয়ান তাকে টেক্সট করেছে যে আমি জানি আজকে রাত্রে তুমি বাসায় ফিরবে। আমি তোমার জন্য ডিনার রেডি করে রেখেছি টেবিলের উপরে। তুমি গরম করে খেয়ে নিও। আর আগামীকাল সানব্যাং তোমাকে একটা ফ্যান্সি মেল করাবে। তখনই দেখা যায় যে সে আরো খুশি হয়ে যায় এবং সে হেঁটে হেঁটে টেবিলের কাছে চলে যায় এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখা খাবারগুলো তুলে দেখে। তখনই ওদের বাসার দরজাটা খুলে যায় এবং কেউ একটা আসে। তাকে দেখে দেখা যায় যে লিলির মুখে হাসি ফোটে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কিয়ানের অফিসে সেই মিটিংটা চলছিল। দেখা যায় সেখানে সবাই অনেক বেশি ড্রিঙ্কস করে এবং দেখা যায় যে ওই কিয়ান আর সানপ্যাং তারাও অনেক বেশি ড্রাঙ্ক থাকে। তখনই লিলি মেসেজ করে সানপ্যাংকে যে তোমরা কোথায় আছো। তখন সানপ্যাং ওকে বলে যে আমরা লাস্ট টাইম তোমার জন্য যেখানে সেলিব্রেট করেছিলাম সেখানেই আছি। এরপর সে উঠে ওদের কাছে যায়, কিন্তু দেখা যায় যে প্রত্যেকের ড্রিঙ্কসের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে কারো হুঁশ জ্ঞান থাকে না এবং দেখা যায় যে তারা কন্টিনিউ করতে থাকে সেই ড্রিঙ্কসটা। এরপর তাদের ড্রিঙ্কস করা শেষ হলে তারা বেরিয়ে আসে এবং তারা আবারও অন্য একটা বাড়ি গিয়ে ড্রিঙ্কস করার প্ল্যান করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে ইওয়ান চলে আসে এবং সে গাড়ি থেকে নামে। তারপরে দেখা যায় যে ও গাড়ি থেকে নেমে কাছে আসে এবং বলে যে স্যার, আমি ওইকেনের ভাই জিউয়ান। তখনই দেখা যায় যে সানফ্যাং ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আমরা দেখতে পাই যে ওইকেনের অবস্থা অনেক বেশিই খারাপ। ইওয়ান তখন সকলের দিকে তাকিয়ে বলে যে আমার ভাই অত বেশি ড্রিঙ্কস করতে পারে না, আমি তাকে বাসায় নিয়ে যাচ্ছি। এরপর সে শাওন আর সানফ্যাং এর দিকে তাকায় এবং বলে যে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো এবং আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের খুব ভালোভাবে খেয়াল রেখো। এরপর ইওয়ান কিয়ানের দিকে তাকায়, কিয়ান ওর গালে হাত রাখে এবং বলছে ইওয়ান। তখন ইওয়ান বলে যে কিয়ান চলো আমরা বাসায় যাব। এরপর ওকে ঠেলে গাড়ির কাছে নিয়ে যায়। পেছন থেকে অনেকেই ডাকাডাকি করে, কিন্তু ইওয়ান সে কাউকেই পাত্তা দেয় না। তখন দেখা যায় কিয়ান বলে যে সমস্যা নেই, আমরা আবার যোগাযোগ করব। এরপর দেখা যায় সে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে এবং ওদের গাড়িটা ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই দুজনেই চুপচাপ গাড়ির ভিতর বসে থাকে এবং একটু পরেই দেখা যায় যে কিয়ান সেই ইওয়ানের দিকে তাকায় এবং বলে যে তুমি এরকম হঠাৎ করে চলে আসলে কেন। তখনই ইওয়ান ওর চশমাটা খুলতে খুলতে বলে যে তুমিই তো বলেছিলে যদি আমি তোমাদেরকে মিস করি তাহলে যেন চলে আসি। কিয়ান তখন আবারও বলে যে তুমি কেন আমাকে বলনি তাহলে। ইওয়ান তখন ওর টাইটা খুলতে খুলতে বলে যে এমন তো না যে আমি আর কখনো আসতাম না। তারপর দেখা যায় সে টাইটা খুলে ভাঁজ করে হাতের ভেতরে নেয় এবং বলে যে তুমি এখন একটু ঘুমাও, আমরা একটু পরেই বাসায় চলে আসবো। এই কথা বলার পর সে কিয়ানের মাথাটা নিজের সিনের সাথে হেলান দিয়ে দেয় এবং দেখা যায় যে সেও পরম নিশ্চিন্তে সিটের সাথে মাথা এলিয়ে দেয় এবং তাকে একটু খুশিই দেখা যায়।
এরপরে আমরা দেখতে পাই ওরা বাসায় ফেরে এবং অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে কিয়ান অসুস্থ হয়ে যায় এবং সে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। তখনই ইওয়ান লিলিকে ডেকে বলে যে, লিলি একটু হানি ওয়াটার নিয়ে আসো। লিলি তাড়াহুড়ো করে ওই হানি ওয়াটার নিয়ে আসে এবং সে দরজার সামনে দাঁড়িয়ে বলে যে, ইওয়ান তুমি জানো না, সে যতবারই ওরকম পার্টি থেকে এসেছে ততবারই এরকম অসুস্থ হয়েছে। সে এই টয়লেটকে যতবার জড়িয়ে ধরেছে ততবার সে আমাকেও জড়িয়ে ধরেনি। ইওয়ান জিজ্ঞাসা করে কিয়ানকে যে, তোমার হয়ে গেছে? এরপর সে ওকে ধরে উঠায় এবং তখন বের হতে হতেই কিয়ান বলে যে, বিজনেস এরকমই। তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে, এরপরে যখন তুমি এরকম গ্যাদারিংয়ে যাবে তখন বলবে যে তুমি ড্রিঙ্কস করবে না, তোমার ভাই এটা পছন্দ করে না, তোমার ভাই এখন চলে এসেছে, যদি তুমি আবার ড্রিঙ্কস করো তাহলে অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। ইওয়ান বসিয়ে দেয় কিয়ানকে একটা সোফার ওপরে। তখনই লিলি বলে যে, ওই জেন তুমি আগে থেকে অনেক আলাদা হয়ে গেছো, এখনো তো তোমাকে কেউ বুঝবে ব্যাপারটা। ইওয়ান তখন লিলিকে বলে যে, তুমি শুধু কথাই বলতে পারো, কয়েকদিন আগে না তুমি অন ক্যামেরায় ধরা খেয়েছো? তখন লিলি ওকে চোখ টিপে যাতে সত্যি কথাটা না বলতে পারো। তখনই দেখা যায় যে ইওয়ান কাটিয়ে নেয় এবং বলে যে, তুমি না একটা ছেলের সাথে ধরা খেয়েছিলে? কিয়ান তখন বলে যে, কি বলছো, কোন ছেলে? তখনই লিলি ইওয়ানের দিকে তাকায় এবং বলে যে, একটা ছেলে মানুষের মতোই কথা বলা উচিত, তুমি কেন ননসেন্স কথাবার্তা বলছো? তখনই দেখা যায় ইওয়ান বলে যে, কেন, তুমি না সত্যি সত্যিই ধরা খেলে সেদিন? তখনই দেখা যায় লিলি বলে যে, আমি তো বলেছি যে ওটা একটা ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে, আমি শুধু আমার ফ্রেন্ডদের সাথে ডিনার করছিলাম, একটা গুপ্তচর ছবি তুলেছে এবং এটাই, আর কিছু না। ইমন তখন বলে যে, এটা যদি সত্যিই না হবে তাহলে তার রিপোর্ট কেন করেছিল? তখনই দেখা যায় যে লিলি বলে যে, তুমি যদি এরকম বলতে থাকো তাহলে আমি বয়ফ্রেন্ড কি করে পাবো? তখনই ইওয়ান কিয়ানকে বলে যে, কিয়ান, লিলি কি বয়ফ্রেন্ড পেয়েছে নাকি? তখনই দেখা যায় লিলি ওকে একটা ঘুষি মারে এবং বলে যে, কি সব আজে বাজে কথা বলছো? লিলি রেগে যায় এবং বলে যে, তুমি বিদেশ থেকে এসেছো বলেই তুমি এরকম কথা বলতে পারো না, আমি বিদেশে গেছি, তুমি আর আমি একই লেভেলের। এরপরে দেখা যায় যে লিলি রেগে আরো কিছু বলতে বলতে ও সে দরজা থেকে বেরিয়ে যায় এবং দেখা যায় ইওয়ানও তার পিছন পিছন যায় এবং তখন সে বলে যে, কেন, আমি কি সত্যি কথাটা বলতে পারবো না? তখন লিলি বলে যে, কিসের সত্যি কথা, কোনো সত্যি কথা নেই, এগুলো এগুলো সব মিথ্যে কথা। তারপর দেখা যায় যে কিয়ান ওদের যেতে দেখে বলে যে, দরজাটা আটকিয়ে দিয়ে যাও। তখনই ইওয়ান দরজাটা আটকে ওপাশে চলে যায়। তখনও তাদের ঝগড়া চলতে থাকে সমান তালে এবং ওদেরকে আবারও পূর্বের সেই রূপে দেখে দেখা যায় যে কিয়ানের অনেক বেশি ভালো লাগে, তার মুখে একটু হাসি ফোটে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।